স্ত্রীর দূরত্বের কারণ কি জানেন? একজন স্ত্রী কখনোই ধীরে ধীরে স্বামীর থেকে দূরে সরে যায়। জানেন কখন? যখন সে বুঝতে পারে স্বামীর কাছে তার অনুভূতির কোনো মূল্যই নেই। স্বামী তার ভালোবাসা, কষ্ট বা চাওয়া পাওয়া কিছুতেই গুরুত্ব দেয় না, বরং সুযোগ পেলেই তাকে অবহেলা করে আর সবার সামনে অপমান করে। গ্রামের মধ্যবিত্ত পরিবারের বউ হয়ে সংসার খরচ কমিয়ে টাকা জমানোর নিনজা কৌশল, মানি সেভিং টিপস। ডেইলি বাঙালি ব্লগ, গ্রামের সাদামাটা জীবন। আর আমার টিনের কুড়েঘরটা একটু গুছিয়ে নেই, সেই ব্লগটাই আজকে তোমাদের কাছে আমি শেয়ার করব। আলহামদুলিল্লাহ। আর কয়েকটা অগোছালো কাপড় গুছিয়ে নেব। তো আমার ব্লগ যেহেতু প্রতিদিন বিকেল 4টায় আসে, আমার ব্লগের কোনো না কোনো অংশে ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো গ্রামের মধ্যবিত্ত পরিবারের বউ হয়ে সংসার খরচ কমিয়ে টাকা জমানোর নিনজা কৌশল, মানি সেভিং টিপস। আর আমার টিনের কুড়ে ঘর কীভাবে গুছিয়ে নেই প্রচণ্ড গরমে, সেই ব্লগ শেয়ার করবে। দেখুন, এটা কিন্তু এই প্লাস্টিকের ব্যাগটা কিন্তু কাটা। তো এখানে আমি এখন থেকে টাকা ফেলবো, 100 টাকা করে ফেলবো। আর এখন থেকে আমি মুখে মাস্ক লাগিয়ে ব্লগ বানাবো, কারণ মাস্ক লাগিয়ে করলে ভালোই হয়। মাস্ক না লাগালে কিন্তু আমার খুব কষ্ট হয়। রন্না দাঁত দিয়ে কামড় দিয়ে ধরে রাখতে হয়, কেমন যেন একটা আজিবসা লাগে গরমের দিন। সেই জন্য মুখে এখন থেকে মাস্ক পরেই আর কি ব্লগ করব। তো যাই হোক চলো ব্লগটা দেখতেই থাকো। আশা করি খুবই ভালোই লাগবে। যা গরম পড়েছে, বাপরে বাপ, মানে ভাবা মুশকিল, এত গরম পড়েছে, এত। এই গরমের মধ্যে আমার কিন্তু অ্যালার্জি বেরিয়েছে, লাল অ্যালার্জি বেরিয়েছে। একদিন ডক্টরের ওখান থেকে ওষুধ এনে খেয়েছি, তো কমেছে, আবার ভেসেছে। তো ভাবলাম যে না, আর ওষুধই খাবো না, দেখা যাক সারে কি সারে না। তো অনেকগুলো আর কি অগোছালো কাপড় আর কি মানে পড়ে আছে। ভাবলাম যে ওই স্ট্যান্ড ফ্যানটা চালু করে দিয়েছি, দেখতে পাচ্ছেন আমার পিছনে স্ট্যান্ড ফ্যানটা। তো স্ট্যান্ড ফ্যানটার যা হাওয়া, বাপরে বাপ, মানে যদি তুমি যতই পরিশ্রম করো না কেন, যতই ক্লান্তি হও না কেন, যতই গরম লাগে না কেন, 10 মিনিট যদি এই স্ট্যান্ড ফ্যানের নিচে বসো, একেবারে এসিও ফেল, এরকম একটা পরিস্থিতি। তো যাই হোক, স্ট্যান্ড ফ্যানের একটা যে হাওয়া, একটা যে স্পিড, একেবারে কি বলবো আর, জাস্ট অসাধারণ। তো চলো ব্লগটা দেখতেই থাকো, আশা করি খুবই ভালোই লাগবে। আর চলো মানে আসল কথায় আসি, মানে টাকা জমানোর যে একটা নিনজা টেকনিক, সেই নিনজা টেকনিকটা তোমাদের কাছে আমি শেয়ার করি। যেহেতু আমি গ্রামের মধ্যবিত্ত পরিবারের বউ বা মেয়ে, তো এতটুকু তো বুদ্ধি আমার আছে, তাই না? তো বুদ্ধি না থাকলে কিন্তু আমরা প্রত্যেকটা মেয়ে, দেখুন, যারা চাকরি করে, যে মহিলারা চাকরি করে তাদেরই কি বুদ্ধি, যারা হাউসওয়াইফ, যারা সংসার চালায়, তাদেরও কিন্তু বুদ্ধি একই সমান, তাই না? তো যাই হোক, বুদ্ধি না খাটাতে পারলে কোনো কিছুই করা সম্ভব না, বুদ্ধিটা খাটাতে হবে। তো সেই টাকা জমানোর নিনজা টেকনিকটা আমি তোমাদের কাছে শেয়ার করতেছি। দেখুন, টাকা জমানোর নিনজা টেকনিক নিজের কাছে। তুমি 5 টাকা পাও, 10 টাকা পাও, 20 টাকা পাও, মনে করো হাজব্যান্ড বাসায় আসলো, সন্ধ্যার সময় বাসায় আসলো, খরচ নিয়ে আসলো, হাজব্যান্ড বাসায় আসলো খরচ নিয়ে, তখন কি করব, ওনার পকেটে হাত দিব। চাইলে যদি দেয় তো ভালো কথা, কিন্তু সহজে কোনো পুরুষও টাকা দেয় না, 5 টাকা কেন 10 টাকাও দিতে চায় না। হ্যাঁ, তো পকেটে হাত দিয়ে 5 টাকা পাও, 10 টাকা পাও বা 20 টাকা পাও, যয় টাকাই পাও না কেন নিয়ে, এতেই বেশি নেওয়া যাবে না, তাহলে আবার রাগ হবে, পরের দিন দিতে চাইবে না। 10 টাকা থেকে 20 টাকা হাইয়েস্ট নেবেন আর কি। এটা হচ্ছে নিনজা টেকনিক। এই টেকনিকে কিন্তু তোমরাও চাইলে টাকা সঞ্চয় করতে পারো, কিন্তু আমি পারি না। কিন্তু আমার হাজব্যান্ডের পকেটে কোনো টাকা থাকে না, ফোনপেই থাকে আর কি। হাজব্যান্ডকে বলি তো মাঝে মাঝে, ওনার কাপড় চোপড় ধুয়ে দেই, তো প্যান্টের পকেটে 5 টাকা 10 টাকা কোনো টাকাই পাই না। তো হাজব্যান্ডকে বলি যে প্রত্যেক দিনে যদি তোমার পকেটে টাকা পেতাম, 10 টাকা 20 টাকা করে বা 5 টাকা করে, তাহলে কিন্তু প্রতিদিনই তোমার কাপড় চোপড় ধুইতাম। এমনিতে আমি ধুই, হাজব্যান্ডের কাপড় চোপড় ধুই, এমনি কথা বলার জন্য, মানে টাকার জন্য আর কি বলছিলাম। তো যাই হোক, প্রত্যেক ওয়াইফই কিন্তু হাজব্যান্ডের কাপড় চোপড় ধুইয়ে দেয়। কারো হাজব্যান্ডের মন মানসিকতা অন্যরকম, মানে 100-র মধ্যে 99% হাজব্যান্ড কথা বাদ দাও, 1% কিন্তু বউকে এত ভালোবাসে, এত আদর করে, যেটাই চায় সেটাই দেয়, যেটাই খেতে চায় সেটাই খাওয়ায়, যেটাই কিনতে চায় সেটাই খাওয়ায়, যেখানে যেতে চায় সেখানে নিয়ে যায়, এরকম আছে আর কি।
মানে স্ত্রী ভক্ত আর কি হাজব্যান্ড। কোনো কোনো মেয়েরা স্বামী ভক্ত আছে, কোনো কোনো স্বামীর স্ত্রী ভক্ত আছে, তাই না? তো এই যে দেখুন বিছানায় বসে কাপড় চোপড়গুলো এইভাবে গুছিয়ে নিলাম, এবার লাল রেখে দেবো। হাজব্যান্ড এসেছে বাসায়, দেখুন ওনার ব্যাগটা ওখানে টিনের ইয়েতে আটকিয়ে দিয়েছি, আর যে স্ট্যান্ড ফ্যানটা ওখানে আমি ফিক্স করে রেখে দিয়েছি যাতে নড়াচড়া হয় না। নড়াচড়া হলেই কিন্তু যে কোনো জিনিস সরাসরি হাত দেওয়াদুয়ি হলেই কিন্তু যে কোনো জিনিস খারাপ হওয়ার সম্ভাবনা থাকে, সেই জন্য আমি এক জায়গায় জড়ো করে রেখেছি। তো চলো এইভাবে আমি কাপড় চোপড়গুলো রেখে দেই, আর হাজব্যান্ডের ছেলের কাপড় চোপড়গুলো আলাদায় রাখি, না হলে আমার সাথে যদি একসাথে গুছিয়ে রাখি তাহলে একেবারে এলোমেলো করে ফেলবে, সেই জন্য ওনার কাপড় আলাদা আমার কাপড় আলাদা রাখলে ভালোই হয়, তাহলে পেতেও সুবিধা হয়। ওই স্ট্যান্ড ফ্যানের হাওয়াতেই দেখুন বেডশিটের একটা যে ওই কর্নারটা ওটা উঠে গেছে, ওটা আমি পরে নিচের দিকে করে দেবো অফ ক্যামেরায়। তো যাই হোক, ঘর গোছানো বা পরিপাটি সেটা হচ্ছে নিজের কাছে। এই কৌশলগুলো তোমরা যদি ফলো করতে পারো তাহলে টাকা যদি তোমরা সঞ্চয় করতে পারো তাহলে তোমার জীবনে অনেক মূল্য আছে, দাম পাবে, সবার কাছে দাম পাবে। টাকা যদি তুমি সঞ্চয় করতে না পারো তাহলে তুমি কারো কাছে দাম পাবে না, সম্মান পাবে না, ভালোবাসা পাবে না। টাকাই হচ্ছে মেন জিনিস। টাকা আছে তো তোমার মূল্য আছে, টাকা নেই তো তোমার কোথাও কোনো মূল্য নেই, দাম নেই। সেই জন্য টাকাকে গুরুত্ব দিতে হবে, আর কিভাবে টাকা ইনকাম করতে হবে সেটা নিজেকে তৈরি করে নিতে হবে। টাকা ইনকাম করতে না পারলে তোমার কোনো মূল্য নেই এই পৃথিবীতে। টাকাই হচ্ছে সব কিছু মেন সম্বল। তো এই যে দেখুন এটা হচ্ছে নাইটি, এই যে ছেঁড়া নাইটি, এটা মানে 2-3 বার ছিঁড়েছে, আমি সেলাই করে পরেছি, তো আর পরার মতো কোনো পরিস্থিতি নেই। সেই জন্য এই নাইটিটা ছিঁড়ে আমি 2 ফালি 3 ফালি করে নিয়েছি। একটা ওই ঘর মোছার জন্য, মানে টিনের বেড়াটারা মোছার জন্য, একটা ওই সবজিপাতি নামানোর জন্য, আর একটা হচ্ছে ঘর মোছানোর জন্য। 3টে করেছি, একটা নাইটি দিয়ে 2-3টে আরামসে হয়ে যায়। তো পুরানা জিনিসও কিন্তু অনেক কাজে লাগে, আমরা কিন্তু সহজে ওইগুলোকে ফেলায় দেব না, কারণ দেখুন একটা যদি মোছানো কিনতে যাই ওটা তো টাকা লাগে, যেটাই কিনতে যাও না কেন টাকা লাগে। তো যেহেতু আমরা গ্রামের মধ্যবিত্ত ঘরে, তো আমাদের তো একটু হিসাব নিকাশ করে চলতে হবে, তাই না? তো এবার আমি টিনের বেড়াটা এভাবে মোছামুছি করে নিচ্ছি। দেখুন এই যে দেখতে পাচ্ছেন, এভাবে মোছামুছি করে নিচ্ছি। এভাবে মোছামুছি করে নিলে কিন্তু ধুলোবালিটা কম লাগে। তো টাকা হলে না আমারও কয়েকটা মানে 2-3টে ফ্লাওয়ার ভাস অর্ডার দেবো ফ্লিপকার্ট থেকে। ফুল, লাল গোলাপ, হলুদ তো একটা নিয়েইছি, হলুদটা ফোটে ভালো, লালটাও ফোটে ভালো। তো যাই হোক, আজকে রান্নার আয়োজন কী রাইস কুকারে ভাত হয়েছে অলরেডি, কাঁঠালের বিচি ভেজে নিয়েছি, এখানে চাল কুমড়ো ডাল দিয়ে রান্না করতেছি, আর দেখা যাক কী রান্না করা যায়। আর এখানে যে দেখুন সবজি ধোয়া পানি এখানে রেখে দিয়ে শুকটি মাছ ভেজে রেখে দিয়েছি, শুকটি মাছের ভর্তা বানাবো। আর এই যে দেখুন ছেলের জন্য এখানে ভাত বেড়ে রেখে দিয়েছি, ও নাকি কোথাও যাবে। দেখুন কাঁঠালের বিচিগুলো আর বিছানা এভাবে করা আছে। তো এটা সকালে রান্না আর কি তোমাদের কাছে শেয়ার করলাম। সকালে বিকেলে রাতে মানে যতটুকুনি পারি ততটুকুনি শেয়ার করার চেষ্টা করি। এখানে শুকনো লঙ্কা ভেজে নিয়েছি শুকটি মাছ ভর্তা করার জন্য। আর কাঁঠালের বীজ কিন্তু কেউ খেতে চায় না, আমার খুব পছন্দ। কাঁঠালের বীজ খেলে আয়রনের ঘাটতি পূরণ করে, চোখের জ্যোতি বাড়ে, আবার ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, ফসফরাস এইগুলো কিন্তু কাঁঠালের বীজের মধ্যে আছে। এগুলো আমি সুন্দর করে ভেজে তেল, শুকনো লঙ্কা, লবণ দিয়ে মেখে কিন্তু খাই। আমার কিন্তু ভীষণ পছন্দ, একেবারে বাদামের মতো, কাজু বাদামের মতো লাগে। তো যাই হোক, এই কাঁঠালের বিচি খেয়ে কাঠবাদামকে ভুলেই যাব। আর এখানে কাঁঠাল দেখতে পাচ্ছেন, একজনের মেহমানের বাসা থেকে নিয়ে এসেছি। এখানে কাঁঠালের বিচি মানে মাঝে 2-3 দিন পর আমি শুকোতে দেই। মাঝে কাঁঠালের বিচির ডাল রান্না করব, মাঝে আর কি খেতে হবে, সব ধরনের জিনিস খেতে হবে। এখানে লাউয়ের চারা গাছ রোপণ হয়েছে 3-4টে, একটা হয়েছে চিচিং গাছ চারা। তো এই যে দেখুন রোদ উঠেছে, কখনো রোদ বেশি হয় কখনো কম হয়। তো দোকানের ব্লগ একটু তোমাদের, সন্ধ্যার দোকানের ব্লগ তোমাদের কাছে একটু শেয়ার করতেছি। মেয়ে বসে আছে, আমার ভাইয়ের মেয়ে নিচে বসে আছে। এই যে দেখুন মেয়ে এখন আর সেলাই করবে না, বসে একটু মোবাইল ঘাটাঘাটি করতেছে। এটা হচ্ছে সন্ধ্যার ব্লগ। তো চলো আজকের ব্লগ এ পর্যন্তই। ততক্ষণ তোমরা সবাই সুস্থ থাকো, সাবধানে থাকো, টাটা, আল্লাহ হাফেজ। আমার ছোট ভাইয়ের একটা ছোট মেয়ে, 2টা মেয়ে আর কি, 2টে মেয়ে 1 ছেলে আর কি আমার ছোট ভাইয়ের।